Disclaimer: the information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন থেকে বলছি। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে, বলে গেছেন মধুকবি। রবীন্দ্রনাথও কিন্তু তার ভানুসিংহের পদাবলিতে বলে গেছেন যে মৃত্যু শ্যাম সমান। এখন এই মৃত্যুর একটা আলাদা ডেফিনেশন তো আছেই, সেটা আমরা যেভাবে নেব। আমরা তো সেই বার্নার শার কথাটাও মাথায় আছে আমাদের, রোজ আমরা এক পা করে কবরের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু এই মৃত্যুটাকে আমাকে পজিটিভলি দেখতে হবে, অর্থাৎ পুরনো ফুরিয়ে গিয়ে নতুনের আবাহন সব ক্ষেত্রেই জীবনের আছে, তা কেন এক্ষেত্রে থাকবে না? যাই হোক, কিন্তু সেক্ষেত্রে যখন আমরা দেখছি হঠাৎ করে আত্মহত্যা করে আমরা আমাদের যে জীবনের আয়ুষ্কাল সেটাকে কমিয়ে নিয়ে আসছি, সামান্য সামান্য ঘটনায়ও আমরা আত্মহত্যা করছি, আর বড় বড় ঘটনায় তো আত্মহত্যা করছি। এই যে হতাশা থেকে, প্রধানত আর্থিক দারিদ্রতা থেকে, জীবনের একটা ব্যর্থতা, এটা আমরা ভেবে নিই, তার থেকে আমরা আত্মহত্যা করি, কিন্তু ভুলে যাই যে জীবনটা হচ্ছে লড়াইয়ের, প্রতি মুহূর্তে লড়াই করতে হয়। রাজনৈতিক দলগুলো যখন মিছিল করে, শোনেন না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ঠিকই, লড়াই করেই তো আমাদের বাঁচতে হয়। রোগের সঙ্গে লড়াই, সমাজের সঙ্গে লড়াই, রাষ্ট্রের সঙ্গে লড়াই এবং সর্বোপরি নিজের সঙ্গে লড়াই। যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, চলুন সরাসরি আত্মহত্যা প্রসঙ্গে একটা প্রতিবেদন প্রথমে দেখে নিই, তারপর সরাসরি বিশিষ্ট হোমিও চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিকের সঙ্গে একটি সাক্ষাৎকার। আত্মহত্যা এত কেন বহরে বাড়ছে, এই প্রতিবেদনের শুরুতেই মনে পড়ে যাচ্ছে জীবনানন্দের সেই 8 বছর আগে কবিতাটি। শোনা গেল, লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে, ফাগুনের রাতের আধারে, যখন ডুবে গিয়েছে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। এমন কবিতা যে কবি জন্ম দেন, তিনি 1954 সালের 14 অক্টোবর ট্রামের ধাক্কায় আহত হয়ে হলেন দলিত মথিত। 8 দিন পর হলো মৃত্যু। কবিতার নায়কের মতো জীবনানন্দেরও যাওয়ার কথা ছিল লাশ কাটা ঘরে। রুখে দিয়েছিলেন শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাস। জীবনানন্দ কি আত্মহত্যা করতেই চেয়েছিলেন? এই প্রশ্ন তো আজও থেকে গেছে। 1914 25শে সেপ্টেম্বর শান্তিনিকেতন থেকে পুত্র রথীন্দ্রনাথকে একটি চিঠি লেখেন রবীন্দ্রনাথ। দিনরাত্রি মরিবার কথা এবং মরিবার ইচ্ছা আমাকে তাড়না করেছে। মনে হয়েছে আমার দ্বারা কিছুই হয়নি এবং হবেও না। আমার জীবনটা যেন আগাগোড়া ব্যর্থ। অথচ 1 বছর আগেই কিন্তু রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন। বৌঠান কাদম্বরী দেবী আত্মহত্যা করার কিছুদিন পর তত্ত্ববোধিনী পত্রিকায় একটি প্রবন্ধ লিখেছিলেন রবীন্দ্রনাথ, নাম দেন আত্মা। সেখানে তার স্বীকারোক্তি, আমি আত্মহত্যার চেষ্টা করেছিলুম 2 বার, জীবনের জটিলতায় ক্লান্ত হয়ে পড়েছিলুম। এই রবীন্দ্রনাথই লিখেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। শুধু রবীন্দ্রনাথ বা জীবনানন্দ নন, বিশ্বের ইতিহাসে বহু লেখক, কবি, দার্শনিক যারা জীবনের কথা বলেছেন, তারাও আত্মহত্যা করেছেন অনেকে। দার্শনিক নাট্যকার সোনেকা, রুশ কবি মায়াকোভস্কি, সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে, ভার্জিনিয়া উলফ, মেরিলিন মনরো, এডগার অ্যালেন পো, হিটলার, আমাদের সিনেমার সেলিব্রিটিদের মধ্যে গুরুদত্ত, পারভিন বাবুই, সুশান্ত সিং রাজপুত, আরও অনেকে। কানাডার রয়্যাল অটোয়া হাসপাতালের গবেষকরা বলেন, পরীক্ষায় দেখা গেছে মাথার নিউরো ট্রান্সমিটার রিসপেক্টরের জিনের বিভাজন আত্মহত্যার প্রবণতাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই রিসপেক্টরের নাম 5HT2A। মনস্তত্ত্বের ভাষায় ব্যর্থতা ভীতিকে বলে ক্যারোক্রোফিওফোবিয়া। সমীক্ষা বলছে, বিশ্বে প্রতি বছর 7,20,000 জন আত্মহত্যা করেন, চেষ্টা করেন তার প্রায় 3 গুণ। ভারতে সরকারি হিসেবে রোজ 200 জন আত্মহত্যা করেন।
জাপানে তো একসময় হারিকিরি নামে এক আত্মহত্যার সামাজিক বিধিই ছিল। জাপানের এই বিধির নাম ছিল সেপ্পেক্কু। 1912-তে জাপানের এক রাজার মৃত্যুতে আত্মহত্যা করেছিলেন হতাশায় তারই সেনাপতি। বছর 5 আগে জাপানে পুলিশের হাতে ধরা পড়ে টুইটার কিলার তাকাহিরো শিরাইসি। 2020 সালের সেপ্টেম্বর মাসে তাকে আদালতে তোলা হলে সে জানায়, আমার বিরুদ্ধে খুনের মামলা করা তো অনুচিত। আমি যে 9 জনকে মেরেছি তারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যা করার ইচ্ছা প্রকাশ করেছিল, সুতরাং তাদের খুন করে আমি কষ্টে থাকা মানুষদের সাহায্য করেছি। হোমিওপ্যাথি এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীর শুধু শারীরিক রোগ পর্যবেক্ষণ করে ওষুধ দেওয়া হয় তা নয়, তার মানসিক অবস্থাও পর্যবেক্ষণ করা হয়। এমনটাই তো বলেন হোমিও চিকিৎসকেরা। ডক্টর প্রকাশ মল্লিক এমনই এক কলকাতার বিশিষ্ট হোমিও চিকিৎসক। তিনি জানিয়েছেন আত্মহত্যা ও হোমিওপ্যাথি সম্পর্কে তার বক্তব্য। নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন ইউটিউব চ্যানেল থেকে বলছি। আমরা বিভিন্ন ধরনের এমন কিছু অনুষ্ঠান আপনাদের দেখাই, তার জন্য একটা ট্যাগলাইন ব্যবহার করি, সেটা হচ্ছে রঙহীন সংবাদ ও অজানা তথ্য জানতে দেখুন দিগদর্শন, 10-এর পাশে দেশের সাথে। আজকে আমরা কথা বলতে এসেছি একজন ডক্টরের সঙ্গে, হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক। আমাদের রাজ্যে তো বটেই, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বাংলাদেশে আপনারা যদি একটু খোঁজ খবর নেন এবং যদি আপনারা ইউটিউব চ্যানেলের নিয়মিত যদি দেখেন, ডক্টর প্লাস বোধহয় আপনার অনুষ্ঠানটার নাম, যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কি রোগে কি কি ভাবে হোমিওপ্যাথিক ওষুধ আপনারা নির্ভয়ে ব্যবহার করতে পারেন, কোনো সাইড এফেক্ট ছাড়াই। তবে ডক্টর মল্লিকের একটা বিশেষ মেথড আছে, উনি বলেন মল্লিক মেথড। ব্যাপারটা কি না, ব্যাপারটা হচ্ছে যে হোমিওপ্যাথি চিকিৎসার যে বই, তাতে যা যা নির্দেশ আছে সে তো কত বছর আগে হ্যানিম্যান বলে গেছেন। যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, মানুষের ভেতর টক্সিক বডি তৈরি হয়ে যাচ্ছে। সেই ওষুধগুলোকে কিভাবে প্রয়োগ করা যায় উনি কিন্তু রীতিমতো রোজ গবেষণা করেন। এই গবেষণা করার জন্যই এমন ওষুধ উনি আবিষ্কার করে ফেলেন যেগুলো একদম মানে মিরাকল ম্যাজিকের মতন কাজ করে। এটা যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন যে রোজ কিন্তু একটা প্র্যাকটিসে থাকা দরকার। শুধু বই পড়ে পাশ করে এসে আমি চিকিৎসা শুরু করে দিলাম এরকম করলে হয় না। যদি প্রসার করতে হয়, প্রসার শুধু কিন্তু আর্থিক দিক থেকে নয়, খ্যাতিরও একটা প্রসার থাকে, যেন মানুষ ভগবানের পরে আরেকজনকে যে বিশ্বাস করবে সেই জায়গাটা, বিশ্বাসটা তো জানিনি এখন কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে বিশ্বাসের, সেই জায়গায় কিন্তু প্রকাশবাবু সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন, যার জন্য আমিও আকৃষ্ট হয়েছি প্রকাশবাবুর প্রতি। আজকে প্রকাশবাবুর কাছে যে একটা ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে কথা বলতে এসেছি, আপনারা যারা মিডিয়ায় রোজ একটু নজর রাখেন বা খবরের কাগজ পড়েন, টিভি দেখেন, দেখবেন প্রতিনিয়ত অদ্ভুত সব আত্মহত্যার ঘটনা ঘটছে। এখানে কিন্তু ধনী দরিদ্রের কোনো বিচার নেই। যার অনেক টাকা আছে সেও আত্মহত্যা করছে, যার টাকা নেই সে আত্মহত্যা করছে, যে অনেক দেনা করে ফেলেছে সে তো সপরিবারে আত্মহত্যা করছে। এবং সপরিবারে যদি আত্মহত্যা করতে না চায়, এই যে আত্মহত্যার ডিসিশনটা নিচ্ছে, তারপর বাড়ির লোককে যদি রাজি না করাতে পারে তাদের খুন পর্যন্ত করে দিচ্ছে, মানে একটা ক্রাইম পর্যন্ত হয়ে যাচ্ছে এই আত্মহত্যার চিন্তা ভাবনা থেকে। হ্যাঁ, আপনি বলবেন যে আত্মহত্যা তো অনেকেই করেছেন, সত্যি আমাদের দেশে কেন সারা পৃথিবীতে অনেক ইন্টেলেকচুয়ালস তারা আত্মহত্যা করেছেন। আমাদের এখানেও রবীন্দ্রনাথের কথাই যদি বলেন, তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি কিন্তু সেটা তার ছেলে রবীন্দ্রনাথকে একটা চিঠিতে জানিয়েছিলেন। তখন আমরা জানতে পেরেছি যে রবীন্দ্রনাথ দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরে বলেছেন যে হ্যাঁ আমি ভুল পথে চলে যাচ্ছিলাম, সেটাও উনি স্বীকারোক্তি দিয়েছেন। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে রামায়ণ, যে রামকে নিয়ে আমরা এত মেতে থাকি, আপনারা লক্ষ্য করে দেখুন, রাম আত্মহত্যা করেছেন, লক্ষ্মণ আত্মহত্যা করেছেন, দুজনেই সরজু নদীতে আত্মহত্যা করেছেন। সীতা তো অগ্নিতে প্রবেশ করে আত্মহত্যা করেছেন। আবার সীতা আগের জন্মে যার কন্যা ছিলেন বলা হয়, তার নাম ছিল বেদবতী, তিনি ছিলেন অনার্য রাজা কুশধ্বজের কন্যা। তাকে নাকি রাবণ একবার রেপ করতে গিয়েছিল, তখন তিনি আত্মসম্মান বাঁচাতে তিনিও আত্মহত্যা করেছিলেন। তখন নাকি তিনি অভিশাপ দিয়েছিলেন যে পরের জন্মে আমি সীতা হয়ে জন্মাবো, তখন তুমি আমার কারণেই তোমার মৃত্যু হবে। সে তো গেল পৌরাণিক কথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই আত্মহত্যা, এই আত্মহত্যা করবার প্রবণতা যেমন আমাদের আছে, বিশেষ কিছু ধর্মতে এবং গুজরাটি জৈন ধর্মের মধ্যেও দেখবেন কিছু জায়গায় আছে যে উপবাসে থেকে আস্তে মৃত্যুর সময় কিন্তু আত্মহত্যা করেন। আবার
আমরা যদি দেখি সেটা হচ্ছে গিয়ে গঙ্গার পাশে যে রেখে আসা হতো অন্তর্জনী যাত্রা যেটা বলা হতো, সেটাও তো তাকে জোর করে আত্মহত্যা করানো হতো, খেতে না দিয়ে জল না দিয়ে গঙ্গার পাশে শুয়ে রেখে যতদিন না মরছে। সুতরাং আত্মহত্যার অনেক প্রকার ভেদ আছে, সেই সব নিয়ে আমরা একটু কথা বলবো ডক্টর প্রকাশ মল্লিকের সঙ্গে। ডক্টর প্রকাশ মল্লিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততম সময় বার করে আপনি আমার চ্যানেলের জন্য একটু সময় দিয়েছেন এবং একটা ইম্পর্টেন্ট আলোচনা করার জন্য। আত্মহত্যা, এতক্ষণ আমি যেটা বললাম সেখান থেকে আপনি বললেন যে এই আত্মহত্যার কেসগুলো বা এই ধরনের প্রবণতা আপনার অভিজ্ঞতার জীবনে আপনি কিভাবে দেখেছেন? হ্যাঁ, এটা সুইডোকে নমস্কার, এবং আমি সমস্ত দিগদর্শনের দর্শকদেরকে আমি নমস্কার জানাচ্ছি। এটা কিন্তু একটা বর্তমান সময়ের একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়। এবং আত্মহত্যা অতীতেও ছিল, যেটা সুজিতবাবু বললেন যে অ্যাকচুয়ালি বাইবেলে অনেক সময় আমি ঈশ্বরের কাছে চলে যাব, অর্থাৎ স্বর্গে চলে যাব, তাড়াতাড়ি চলে যাব, তার করুণা পাবো এবং গুরুদেবের পায়ে চলে যাব, মানে ইঁদুর দৌড়ের যুগে যেখানে আমরা প্রতিদিন কিছু পেতে চাই আর আকাঙ্ক্ষা আমাদের এত বেড়ে গেছে, যখন তার সেটা না মিলবে তখনই আত্মহত্যার কথা ভাবা হয়। এবং আমার জীবনে এই যে আত্মহত্যার কিন্তু একটা বংশগতিরও ব্যাপার আছে। আমরা দেখেছি যাদের বাড়িতে আত্মহত্যার প্রবণতা, এটাকে বলে আত্মহত্যার প্রবণতা, তারা কিন্তু সামান্য কারণে আত্মহত্যা করে ফেলে। কারণ এটা জেনেটিক ডিজিজ বলতে পারি, জেনেটিক ডিজিজ, ওয়ান কাইন্ড অফ ডিজিজ। আচ্ছা। এবং কি দেখা যাচ্ছে যে একটা পেপারই বেরিয়েছিল যে একটা মেয়ে তার মাকে বলেছে আমাকে টাকা দাও, আমি মেলা দেখতে যাব। তার বড় বোনকে দিয়েছে, ছোট বোনকে দেয়নি, সেই জন্য সেই বিষকে আত্মহত্যা। তাই তো। আর একটা ব্যাপার হচ্ছে যে মানসিক যন্ত্রণায় সম্প্রতি যে ছেলেটিকে চিপস কিনতে গিয়ে তাকে যে চোর বলা হলো, সেই বিবেক বোধ থেকে ওই ছেলেটি, ওই বাচ্চা ছেলে, এবং আমি যতটুকু খবর পেয়েছি ওনাকে বিদ্যাসাগরের ভূমিকায় অভিনয় করেছে, এবং সেই যে বিবেক বোধ, তার সেই শিশু মনের বিবেক বোধ, তাকে চোর বলার জন্য তার আত্মহত্যা সে ডিসিশন নিতে পারেনি, এই সমাজকে বুঝতে পারেনি, এবং সেই কারণেই তার আত্মহত্যা। আর আমি যেটা বললাম, আত্মহত্যা কি যে কোনো কারো, যেটা সুইবাবু আপনিও বললেন যে কেউ ব্যবসায় লোন নিয়েছে, তা শোধ করতে পারেনি। এবং এই করোনা পিরিয়ডে আমার কাছে অনেক দেখেছি যারা ভেবেছে আমার একটা নির্দিষ্ট রোজগার আছে, ব্যাংকে লোন নিয়েছি। আমার মজার ব্যাপার, ব্যাংক সেই করোনা পিরিয়ডে বললো যে এখন কিস্তিটা দিতে হবে না, পরবর্তীকালে পুরো কিস্তিটা দিতে হবে। তখন তার যে মানসিক অবস্থা, তখন আত্মহত্যা করা যাবে। করোনা পিরিয়ডে বললো যে এখন কিস্তিটা দিতে হবে না, পরবর্তীকালে পুরো কিস্তিটা দিতে হবে। তখন তার যে মানসিক অবস্থা, তখন আত্মহত্যা করা ছাড়া উপায় থাকে না। আর কি হয়, মানুষ যখন রোজগার করে তার খরচটা বেড়ে যায়, কিন্তু খরচটা সে কমাতে পারে না। যেটা সম্প্রতি একটি ফ্যামিলিতে কলকাতায় হয়েছে, যাদের গ্লাভসের ব্যবসা ছিল, সেই জন্য তারা পরিবার সহ মৃত্যু মানে আত্মহত্যা করতে গেছিল। এখন জানা যাচ্ছে যে তার পরিবার কেউ আত্মহত্যা করতে চায়নি, ঘটনা হচ্ছে যে এই যে মানসিকতা, এইগুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা বললে আপনার ভুল হবে, মানে মনে ভাবতে নাক ছিটাতে পারেন। ওই আত্মহত্যার প্রবণতা এবং বংশগতির ধারাই যদি আমরা এই আত্মহত্যার ইতিহাস পাই, সেই ভিত্তিতে কিন্তু যদি আজকে ওষুধ দেওয়া হয়, তার আত্মহত্যার মানসিকতা কিন্তু অনেকটা কমে যাবে। যে রবীন্দ্রনাথ, শ্রীরাম বললেন যে রবীন্দ্রনাথ আত্মহত্যা করতে চেয়েছিলেন, তো রবীন্দ্রনাথের মতো মানুষ বলেই তার ভুল ভাবনাটা ছিল এবং সেটাকে তিনি উত্তরণ ঘটাতে পেরেছিলেন। কিন্তু স্বাভাবিক মানুষ কিন্তু যখন আত্মহত্যা করা হবে, ডিসঅ্যাপয়েন্টেড লাভ, অর্থাৎ কেউ যদি প্রেমে ব্যর্থ হয়, সেকে আত্মহত্যা করতে চাই, এবং প্রেমে ব্যর্থ হয়, এবং আমার এক ছাত্রও ছিল। তো ঘটনা হচ্ছে তাকে আমরা অনেক বুঝিয়ে সুঝিয়ে সে আত্মহত্যা করে নিই, কিন্তু এই যে প্রেমের আঘাত অনেক সময় আত্মহত্যার দিকে ঠেলে দেয়। আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলেই আমরা জানি যে এই রেজাল্ট বেরোচ্ছে, তার মানে কাল থেকে একটা আত্মহত্যার হিড়িক থাকবে। এটা একটা বিরাট প্রসঙ্গ তুলেছেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে মাধ্যমিকে মানে হিড়িক পড়ে যায়, এবং এইটা আমি কিছুদিন আগে আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ফেল করা ছেলে আমাকে দাও। আর ফেল করেছে মানেই তার জীবন ব্যর্থ হয়ে গেছে, এই ভাবনা অভিভাবকদের মধ্যে না আসা। কারণ ফেল করা ছেলেও কিন্তু একটা মহান হতে পারে, সে প্রতিষ্ঠা লাভ করতে পারে, সে ব্যবসা করতে পারে। আর ফেল করেছে মানে, ফেল করা মানে কি, রবীন্দ্রনাথ বলছেন যে মাথায় করে যারা বিদ্যা নিয়ে যায় তাদেরকে আমরা টুকলি বলি না, কিন্তু যে টুকলি নিয়ে যায় তাকে টুকলি বলে। তাই তো ঘটনা হচ্ছে যে এই পরীক্ষা হচ্ছে একটা মানে স্থানিক অবস্থা, সেই সময় সেই প্রশ্নটা
তারা ভালো পড়ে গেছে বলে উত্তর দিয়েছে, কিন্তু সেই ছেলেটি পারেনি বলে সেই ছেলেটার জ্ঞান নেই, কিছু বুদ্ধি নেই, এই ভাবনা। প্রত্যেক মানুষ কোনোদিন কোনো মানুষ বুদ্ধিহীন হতে পারে না, এবং সেই জন্য কাউন্সিলিং দরকার, পরিবেশ দরকার, এবং অভিভাবকদের আকাঙ্ক্ষা কমানো। এবং প্রত্যেক মানুষের কাজ আছে, সেই কাজটা কিন্তু শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে হবে, এই ভাবনাটাও কিন্তু আমাদের সরে আসতে হবে, তাহলে ওই তাজা প্রাণটা নষ্ট হবে না। আমি শুনেছিলাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, দার্জিলিংয়ের দিকে একটা জায়গা আছে, ফেল করা ছেলের ট্রেনিং হয় সেখানে, এবং সেখানে তাদের টেকনিক্যালি তারা এত সুন্দর সুন্দর সব মডেল করেছে যেটা সাধারণ মানুষও ভাবতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই কিন্তু বুদ্ধিমত্তা আছে, ঈশ্বর কাকেও কিন্তু বুদ্ধিহীন করে পাঠায়নি। আর ফেল করেছে মানেই তার সেই কিছু হবে না, এই বুঝটাও ঠিক না, এটা অভিভাবকদের বুঝতে হবে। আরেকটা হচ্ছে ফার্স্ট হতেই হবে, এই বোধটা থেকেও কিন্তু অনেক সময় ছেলেমেয়েরা, এবং আমি রাজস্থানে গেছিলাম, সেখানে একজন কোয়াক ডাক্তারের বাড়িতে ছিলাম, যেহেতু কোয়াক ডাক্তারের খুব চলে, তার ইচ্ছে হয়েছে তার ছেলেকে ডাক্তারি পড়াবে, সে কোটাতে ভর্তি করেছে, ছেলে পাগল হয়ে গেছে। তাহলে বুঝে, এই যে মা বাবার আকাঙ্ক্ষা আমি হইনি বলেই ওকে হতেই হবে, এই ভাবনাটাও কিন্তু এই আত্মহত্যার দিকে ঠেলে দেয় বলে আমার মনে হয়। এবং এই জন্য কাউন্সিলিং একটা বিরাট গুরুত্বপূর্ণ, আর তার সঙ্গে সঙ্গে পরিবেশ পরিস্থিতি, পরিবার পরিজন, অভিভাবক, সমাজ, এগুলোর সঙ্গেও কিন্তু। আর আত্মহত্যা করলে ক্ষতি কি? আত্মহত্যা করলে ক্ষতি হচ্ছে আত্মহত্যা একটা মহাপাপ, এমনি ধার্মিকভাবে বলা হয়, কিন্তু তাছাড়াও একটি প্রাণের তো কাজ করার জন্য এসেছিল ভারতবর্ষ, মানে পৃথিবীতে, তাকে যদি কাজহীন হয়ে চলে যেতে হয়, তাহলে আমরা কোথাও সেই কাজটা পেলাম না, যেটার কাজ ছিল পৃথিবীকে সুন্দর করা, সেটা হলো না। এবং সেই জন্যে অকালে ঝরে যাওয়া পাতা, সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। ডাক্তারবাবু, যে কথাটা আপনি বললেন, হুর একটা রিপোর্ট আছে সারা ভারতবর্ষে, সেখানে বলা হচ্ছে প্রতি বছরে 7,20,000 জন আত্মহত্যা করেন, তার 4 ডবল মানুষ আত্মহত্যার চেষ্টা করেন কিন্তু আত্মহত্যা করতে পারেন না। চিন্তা করে দেখুন, তার মানে 30 লক্ষ লোক আত্মহত্যার চেষ্টা করেন, তার মধ্যে আপনার 25% আত্মহত্যা করতে পারেন, বাকি 75% ফেল করেন, আর কি পারেন না শেষ মুহূর্তে গিয়ে। আবার আরেকটা হিসেব বলছে যে ছেলেদের এবং মেয়েদের মধ্যে মেয়েদের আত্মহত্যার প্রবণতাটা কম, ছেলেদের আত্মহত্যার প্রবণতাটা বেশি। আপনি সাইকোলজিক্যালি, আপনার যেহেতু হোমিওপ্যাথিতে একটা সাবজেক্ট হচ্ছে সাইকোলজি, সেখানে দাঁড়িয়ে আপনি এই ছেলে মেয়েদের এই ডিফারেন্সটা কেন হয় আত্মহত্যার, কি মনে করেন? আসলে যেমন এই ইন কেস অফ ডিসঅ্যাপয়েন্টেড লাভ, একটি মেয়ে কিন্তু, আমি আমার এই ছাত্রের কথা বলছিলাম, ছাত্রের সঙ্গে সেই মেয়েটির সম্পর্ক থাকে, এবং সেই ছাত্রটি কিন্তু যখন সে বাইরে কাজে যায়, তখন তার প্রেমিক সে অন্যের সঙ্গে বিয়ে করে চলে যায়, কিন্তু ছাত্রটি ভেঙে পড়ে। পুরুষরা কিন্তু এই প্রেমহীনতায় ভুগতে পারে না, একটা মেয়ে কিন্তু সহজেই তার ফ্র্যাকচার, এবং মেয়েরা কিন্তু অনেকটা বাস্তববাদী হয়। সেই জন্যে আমরা এমনি আমাদের এই যে আধ্যাত্মিক বলুন আর সামাজিকভাবে বলুন, যখন বিয়ে হয় তাহলে মেয়েদের বয়সটা কম হয়, ছেলের বয়সটা বেশি হয়। আসলে মেয়েরা কিন্তু অনেক ম্যাচিওর ফ্রম দি জন্ম থেকেই তারা ম্যাচিওর, সেই জন্যে তারা সহজেই কিন্তু এই আত্মহত্যা বা মানসিক অবস্থায় কাটিয়ে উঠতে পারে, যেটা পুরুষ পারে না। সেই জন্যে স্ট্যাটিস্টিক্যালি দেখা যাচ্ছে যে পুরুষরাই কিন্তু বেশি আত্মহত্যা প্রবণ হয়ে যাচ্ছে। আরেকটা কি হয়, যেমন ব্যবসায় লস হয়েছে, পুরুষটার উপর নির্ভরশীল, তখন ভদ্রমহিলা হয়তো কোনোভাবে সেটাকে ঠিক করে নিতে পারে, কিন্তু সেই পুরুষটি কিন্তু আর কারোর সঙ্গে মুখ দেখাতে পারে না, তার বন্ধু বান্ধব, তখন তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। আত্মহত্যার পথ কারণও বেছে নেয়, সে ভাবে যে আমার আর কোনো পথ নেই বাঁচার, তখন সে ভাবে পৃথিবীতে আমাকে চলে যেতে হবে, সেই জন্য সে আত্মহত্যা করে বসে। এবং আরও একটা স্ট্যাটিস্টিক যেটা বললো, অনেকে আত্মহত্যার চেষ্টা করে, এত মানসিক অবস্থায় এমন একটা স্তরে পৌঁছে যায়, তখন সে আত্মহত্যার কি মাধ্যম হবে সেটা কিন্তু সে বুঝতে পারে না। সেই জন্যে আমরা সম্প্রতি আজকেই মেট্রো রেল আমাদের কলকাতার, তারা বলেছে যে এই হলুদ লাইন পেরিয়ে গেলে 250 টাকা করে দিতে হবে, এবং আমরা প্রায়ই যারা মেট্রোতে যাতায়াত করেন প্রায় ওখানে ঝাঁপ দিয়ে, এত সহজ মৃত্যু কোথাও হতে পারে না। হয়তো বা যদি মৃত্যু না হতো, সে হয়তো মৃত্যু থেকে সরে আসতো। আর মজার কথা, সবচেয়ে বেশি মৃত্যু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কালীঘাট স্টেশনে হয়। সেটা তো একটা কোইন্সিডেন্স বলা যায় না, ওই ঈশ্বরের কাছে, ঈশ্বরের কাছে থাকে। তো ঘটনা হচ্ছে যে এই যে আত্মহত্যার প্রবণতা, আসলে আমরা যদি মানুষকে ঘৃণা না করি এবং পারিবারিকভাবে যদি বোঝা যায় তার জীবনের, মানে আমার কাছে এরকম অনেক ভদ্রলোক আছে, তার ছেলেটা একটু রেজাল্ট খারাপ করেছে উচ্চ মাধ্যমিকে, তো বলে আমার ছেলেটার কিছু হবে না। আমি বলে কে বলেছে কিছু হবে না? এবার তুমি কি করতে চাও? তাকে আমি আমার পরামর্শে সে মেল নার্সে ভর্তি করেছে, এবং সে ভালো রেজাল্ট করেছে, এবং তার সম্প্রতি একটি ভালো জায়গায়
তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তাহলে মেল নার্সের কিন্তু এখন সে তার বাবা বলছে হ্যাঁ স্যার আপনি বলেছিলেন, কিন্তু ওই সময়টা তাকে যদি বলা হতো যে তুমি কিছু করতে পারো, একটা মেল নার্সের কি কোনো সমাজে অবদান নেই? বিরাট বিরাট দরকার। এবং আমার মনে হয় অ্যাজ এ ডক্টর, একজন ডাক্তারের থেকে একজন মেল নার্স গুরুত্বপূর্ণ, এবং সে কিন্তু সাকসেসফুল। এখন তার বাবা মা আমাকে বলে, আর আমি ওকে সাপোর্ট দিতাম, আমার ছেলে যেহেতু একটা দোকানে যায় বলে ও কিছু না করতে পারলে আমার দোকানে পাঠিয়ে দেবে, আমি ওকে ওর নির্দিষ্ট মাইনেটা দেবো। তো যখন ওর বাবা কিন্তু শিক্ষক, তার মধ্যেও এই যে তার ছেলে ফার্স্ট হতে পারেনি, ডাক্তার হতে পারেনি, ডাক্তার হওয়াটাই কি জীবনের সঙ্গে গান করতে পারে। এবং বিল গেটস যে আজকে পৃথিবীর সব থেকে ধনী মানুষ, তিনি বলছেন আমি কোনোদিন ফার্স্ট হইনি, মানে আমি কোনোদিন টপার হইনি, কিন্তু আমার আন্ডারে যারা কাজ করে সবাই টপার। তাই টপার হলেই জীবনে প্রতিষ্ঠা পাবে, এটা কিন্তু শুধু আমার বা সুজিত বাবুর বা আমাদের চ্যানেলের কথা নয়, পৃথিবীর ইতিহাস বলে যে একটি মানুষের শুধুমাত্র একটা জায়গায় ফেল করা বা একটা জায়গায় ব্যর্থতা হওয়া সেটাই কিন্তু। আর আমরা রবীন্দ্রনাথের বিবেকানন্দের কথা বলি, বিবেকানন্দ একটা জায়গায় বলছেন যে ব্যর্থ হয়েছি বেশ করেছি, বারবার ব্যর্থ হবো। ইংরেজি লিটারেচারও বলছে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এগুলো আমরা মনে বলি কিন্তু মনে গ্রহণ করি না, তার জন্য আজকে সমাজ ব্যবস্থায় এই আত্মহত্যার প্রবণতা বেশি বলে আমার ধারণা। দেখো এখানে দুটো কথা বলি, প্রথমে আপনি যেটা শেষ করলেন সেখান থেকে বলি। বিজ্ঞানীরা যে ওষুধ আবিষ্কার করেন, ওষুধ কেন যে কোনো কিছুই আবিষ্কার করেন, আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যে প্রথম চেষ্টাতেই সে আবিষ্কার সাকসেসফুল হয়েছে। অনেকবার ব্যর্থতা, মানে ব্যর্থতার পেছনেই লুকিয়ে থাকে সাফল্যের বীজ। সেটা তো আমরা সায়েন্টিস্টদের দেখেই বুঝতে পারি। তারা তো তাহলে দলে দলে গিয়ে আত্মহত্যা করেননি। হ্যাঁ, অনেক সায়েন্টিস্ট আত্মহত্যা করেছে, সেটা অন্য কারণ, সেটা হতাশা থেকে করেছেন, একটা জায়গা পর্যন্ত পৌঁছবার পরে করেছেন, সেটা বাদ দিচ্ছি। কিন্তু অধিকাংশ সায়েন্টিস্টদের কিন্তু একবারে সাফল্য আসেনি, বারবার পরীক্ষাগারে তারা করেছেন। কোনো নির্দিষ্ট পাথওয়ে নেই, একদম তাই, বারবার করতে হবে। এবং এই প্রসঙ্গে সুজিতবাবু আমি একটা বিরাট কথা বলবো এই জন্যেই যে ব্যর্থতা, এবং যিনি ইলেকট্রিক লাইট আবিষ্কার করেছিলেন তিনি 100টা ব্যর্থ হয়েছিলেন। তাকে তার বন্ধুরা জিজ্ঞেস করছে তুই তো এত কিছু করলি, ব্যর্থ হলি, তো লাভ কি? বলে আরে পরবর্তী ক্ষেত্রে যখন কেউ কিছু করবে তখন এইগুলো করবে না, তাড়াতাড়ি আবিষ্কারটা হবে। তার মানে কোনোটাই ফেলিওর নেই। মানে আমরা বলি আমরা ব্যর্থ হই, আমি আমার ডাক্তারি জীবনে যখন কোনো আমি পেশেন্টে ব্যর্থ হই, আমি বলি আমি ব্যর্থ হয়েছি, মানে আমি ব্যর্থ নই, সফল হই। তার কারণ আমি ওখান থেকে শিখি, আর শিখি বলেই পরবর্তী পেশেন্টকে ভালো করতে পারি। তাই জীবনে ব্যর্থতা বলে কিছু নেই, আর চেষ্টা করলে একদিন না একদিনকার সাফল্যের শিখরে পড়বে। আর সাফল্য মানে শুধু কি অর্থ, মানুষের সম্মান, পরিবার পরিজনকে নিয়ে থাকা। একটি মানুষের যখন সে খেতে পায় না, সে খেতে পাওয়াটাই তার সাফল্য। সাফল্য মানে আমাকে সবাই চিনবে, আমি সেলিব্রিটি হয়ে যাব, এটাই সাফল্য নয়। সাফল্য হলো সৎভাবে বেঁচে থাকা। যদিও বর্তমান সমাজের প্রেক্ষিতে সততার কোনো মূল্য নেই, পবিত্রতার কোনো মূল্য নেই, কিন্তু সেই মূল্যবোধ তৈরি করতে হবে। আর সেটা নেই বলে আজকে অশান্ত বিক্ষিপ্ত, আজকে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে সারা পৃথিবীতে। সেই জন্য সেই নৈতিকতা এবং সেই বোধ, আমাদের সেই চেতনা। এবং অনেক সময় আমি একটি চ্যানেলে, একটি বিখ্যাত স্যাটেলাইট চ্যানেলে দীর্ঘদিন 15 মিনিট করে আধ্যাত্মিক বক্তৃতা দেওয়ার একটা সুযোগ পেয়েছিলাম, কারণ আমার একটি বই আছে আধ্যাত্মিকতা বিজ্ঞান। সেখানে একটি ছেলে প্রশ্ন করেছিল, তখন হাসিনুর রহমান হচ্ছে আমার সঙ্গে ছিলেন, একজন মানে সাহিত্যিক বলে, বিশিষ্ট শিক্ষাবিদ বলা যায়। তো একটি প্রশ্ন করেছিল একটি ছেলে যে আপনাদের এই আধ্যাত্মিক বক্তৃতা আমার জীবনে কি কিছু আনবে, বয়ে আনবে? আমি হচ্ছি বেকার, আমি চাকরি পাইনি, আমার বাবা মা কিছু রেখে যায়নি, আমি ব্যবসা করতে পারবো না, তাহলে আমার কি হবে? আর আমার এই আধ্যাত্মিক অনুষ্ঠানটি শুনে কি লাভ হবে যদি বলেন। তো হজরত আমার বললো মল্লিক, আমি তখন ইয়াং ছেলে, আমি আগে বললো যে মল্লিক তুমি কিছু বলো। আমি বললাম যে আপনাকে আমি চিনি না, কিন্তু আপনার বাবার অনেক, আপনার জন্য অনেক ধনসম্পদ রেখে গেছে। বলে সেটা কীরকম? সেটা হচ্ছে যে আপনার চোখটা দিয়ে দিলে কত দাম, আপনার হাতটা দিয়ে দিলে কত দাম, কিডনি দিয়ে দিলে কত দাম, আপনি কি সুস্থ? সেটাই তো আপনাকে দিয়ে গেছে সমাজে। আর সেইটা যদি আপনি বুদ্ধি কাজে লাগিয়ে যদি কাজ করেন তাহলে সফলতা। এবং আমি সে আলামোহন দাসের কথা বলেছিলাম, যার নামে দাসনগর, অনেকে জানেন না, তিনি ভারত জুট মিল, ইন্ডিয়া মেশিনারি এবং আরতি কটন মিল, তিনটে তিনি স্থাপন করেছিলেন। যার প্রথম জীবন শুরু হয়েছিল তিনি কিন্তু মুড়ি বিক্রি করতেন। তো এবারে ঘটনা হচ্ছে যে এই যে মানুষের উত্তরণ ঘটে যাচ্ছে, সেই মানুষের উত্তরণটা যখন ঘটে যাচ্ছে, তাহলে ওই মানুষটা যদি উত্তরণ ঘটে তাহলে আমাদের হারাবার কি আছে? তাই চেষ্টা করে কেউ ব্যর্থ হয়েছে এরকম উদাহরণ, তবে চেষ্টাটা কিন্তু মনে প্রাণে হতে হবে। যেমন আমি অনেকবার পরীক্ষা দিলাম, কিছু হলো না, আসলে আমি ভালো করে পড়াশোনা করিনি। আর যদি বা নাও হয়ে থাকে
পরে পরে করবেন। এবং ঘটনা হচ্ছে যে একবার ব্যর্থতার ব্যাপার না, আর পড়াশোনা এবং সব থেকে চীনের একজন সব থেকে বিখ্যাত ব্যক্তি চাকমা, তিনি কোথাও সফল হননি, বারবার ফেল করেছেন। তিনি আজকে সারা পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ ধনী ব্যক্তি। তিনি বলছেন, তিনি একটা জায়গায় বলছেন যে একজন মানুষকে যদি বলা হয়, একটা বানরকে আর মানুষকে কোলা রেখে দেওয়া হয়েছে, তো বানরকে বললে বানর টাকা দিয়ে রেখে দেওয়া হয়েছে আর কোলা রেখে দিয়েছে, বানর হচ্ছে কোলাটা নেবে আর মানুষ টাকাটা নেবে। কেন? আসলে বানর ওই টাকার গুরুত্ব বোঝে না। কোলাটা নেবে আর মানুষ টাকাটা নেবে কেন? আসলে বানর ওই টাকার গুরুত্ব বোঝে না। তাই জীবনের গুরুত্ব যদি হয় বোঝা যায়, তাহলে আত্মহত্যা করার প্রবণতা আর থাকবে না বলে আমার ধারণা। বলে বাবু, আপনি যা বললেন আধ্যাত্মিকতার কথা বললেন, কিন্তু যা বললেন সেটা কোনোটাই আধ্যাত্মিকতা না, আমিও দেখলাম বস্তুবাদের কথাই আপনি বললেন। যাই হোক, এবার আপনাকে আমি একটা অন্য প্রশ্ন করছি। সেটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা যেটা বললেন যে আপনারা চিকিৎসা করেন, এই যে মানসিকতাটা হয়, যে আত্মহত্যার প্রবণতাটা হয়, তার রোগীর সঙ্গে কথা বলে আপনি বুঝতে পারেন তার হতাশা, তার জীবনের আমার দ্বারা আর কিছু হবে না এরকম একটা ব্যাপার থাকে। নিশ্চয়ই আমরা বাড়ি থেকে বুঝতে পারবো না কার কিরকম চাপ থাকে, অনেকে সেই চাপটা সহ্য করতে পারেন না, সব ঠিক আছে। তখন আপনারা যে ওষুধ দেন, ওষুধের মধ্যে আমি একটু বইপত্র ঘেটে যা দেখলাম, সেটা হচ্ছে যে অ্যাকোনিটাম নেপেলাস বলে বড় একটা ওষুধ আপনারা দেন। এটাকে জানি না আপনি দেন কিনা। আরেকটা ওষুধ দেন আপনি আর্সেনিকাম অ্যালবাম বলে একটা ওষুধও দেওয়া হয়। তা প্রথমে যে ওষুধটার কথা বললাম অ্যাকোনিটাম নেপেলাস, সেটা বলছে একটা মানে ইউরোপের কান্ট্রির একটি বিষাক্ত ফুল, সেই ফুলের যে নির্যাস তার থেকে এই ওষুধটা তৈরি হয়। একটা সময় নাকি যারা আর কি চুরি ডাকাতি মানে মানুষ খুন এসব করতো, তাকে নাকি ওই ফুলের বিষ তৈরি করে তাকে খাইয়ে নাকি তখনকার দিনে হত্যা করতো। তা এটা কি আপনাদের এরকম কোনো ওষুধ আছে অ্যাকোনিটাম নেপেলাস? আছে, কিন্তু এটা হচ্ছে তাৎক্ষণিক কোন, এটা আত্মহত্যা প্রতিরোধ করে না। এনি সাডেন অ্যাটাক ক্যান বি ইউজ দ্যাট পার্টিকুলার মেডিসিন। আর আমরা যেটা যে আত্মহত্যার প্রবণতা এবং ওষুধটা বলছি মানে যে ওষুধটা খাইয়ে দিলেই আমরা এটা নয়, সেটা হচ্ছে ওরাম মেডেলিকাম। কিন্তু তাকে কাউন্সিলিং করতে হবে, তার মানসিক স্তরটাকে তাকে আবার সম্ভাবনাময় জায়গায় আনতে হবে, তবে ওষুধটি প্রয়োগ করলে কাজ হবে। এবং সেই জন্যেই তার যে এবং তার সমস্যাটা জানতে হবে, তার সঙ্গে কাউন্সিলিং করে ওষুধ দিতে হবে। আর অ্যাকোনিটাম নেপেলাস হচ্ছে সাডেন কোনো অ্যাটাক হলে সেই মুহূর্তের সমস্যাটা চলে যাবে, কিন্তু তার পরবর্তীকালে আবার সে যদি সেই নৈরাশ্যবাদ বা তার হতাশা অবসাদ তাকে কিন্তু আত্মহত্যার দিকে ঠেলে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের ওরাম মেডেলিকাম এরকম অনেক ওষুধ আছে। এবং অনেক সময় তার মাইজোমেটিক ব্যাকগ্রাউন্ড বলে একটা কথা আছে হোমিওপ্যাথিতে, সেটা অনেকে বুঝবে না, এখানে বলাও যাবে না। সেটা হচ্ছে সেই মাইজোমেটিক ব্যাকগ্রাউন্ড এবং ডাক্তারবাবুর অভিজ্ঞতা এখানে একটা বিরাট ব্যাপার। এবং আমি নিজে গর্ববোধ করছি না, কিছু আগে দম্পতি এসছে তার একটা ক্যান্সার নিয়ে, তো তখন আমি ক্যান্সারের যে বেসিক কজ হচ্ছে টেস্ট অ্যান্ড স্টেইন ইজ দ্য বেসিক কজ অফ ক্যান্সার বলে একটা জায়গায় বলা আছে। তা আমি ভদ্রমহিলার মুখ দেখে বললাম, আরে আপনি তো নানা মানসিক যন্ত্রণায় ভোগে। তখন তার স্বামী পাশে বসে বলে, হ্যাঁ স্যার আমাকে অবহেলা করে। এবং বিশ্বাস করবেন না, উইদিন 10 মিনিটস মেয়েটার মুখটা চেয়ার বের হয়ে গেল। বলে, ডাক্তারবাবু আপনার কাছে আমি বারবার আসবো, আমার স্বামীকে নিয়ে আসবো। তার মানে তার মানসিক যন্ত্রণা বোঝার, তার ফেস ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি মাইন্ড, সেটা কিন্তু ডাক্তারবাবু বুঝতে পারেন তার বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে, তার মানসিকতা দিয়ে। এবং ওই ভদ্রমহিলা যখন বললো আমি একজন বিইং এ ডক্টর, আমি তো পুরো যুগে আমার হচ্ছে একজন মানুষকে সেভ করা, এবং যদি আমি তার স্বামীর বিপক্ষে চলে যাই তাহলে কিন্তু স্বামীরও হতাশা আসতে পারে। সেটা কিভাবে হাউ টু ম্যানেজ মানে তাকে আমি মিনিমাইজ করব, আমি একটা পার্সেন্টেজ করে তার দোষ ওর গুণে এটাকে করে তখন দুজনেই খুশি হলো। স্বামীও আমার কাছে আসতে চাই, তার স্ত্রী আমার কাছে আসতে চাই, তার সঙ্গে ওষুধটা দিলে কাজ হবে। এই মেন্টাল প্লেনটা যদি না আনতে পারি তাহলে কিন্তু ওষুধ দিয়ে ব্যর্থ হবে, বারবার প্রয়োগ করে ব্যর্থ হবে। এবং সেই জন্য ওষুধ দেওয়াটা কিন্তু সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে অনুভব করা, পেশেন্টকে বোঝা এবং পেশেন্টকে বোঝানো, তবেই কিন্তু এই ওষুধ কাজ করবে। নচেত শুধুমাত্র এটা একটা গ্রামারের মতো দিয়ে দিলেন যে এইটার জন্য এটা, এটার জন্য ওটা, এটা কিন্তু এটা একটা মানসিক অবস্থা। মন বড় ধন, আর সেই মন চতুর্দিকে ছুটে চলে যায়। এবং সেই জন্য মনকে সংযত করার বাণী ডাক্তারবাবুকে জানতে হবে, মনকে সংযত করার মতো বিশ্বাস ডাক্তারবাবুর থাকতে হবে, তবেই সেই বিশ্বাস তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলবে। সময় হয়েছে আমাদের হয়েছে, সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটাকে আপনারা ওসিডি বলেন। এটার ক্ষেত্রেও তো আপনারা একটা ওষুধ দেন যাতে পরে ওই বিষণ্ণতা, হতাশা এইগুলো যাতে কাটিয়ে ওঠা যায়, কেন এগুলো তো প্রাথমিক ধাপ।
আত্মহত্যার প্রবণতা তৈরির তার তো প্রাথমিক ধাপ থাকে এইগুলোই, বিষণ্ণতা বলুন, হতাশা বলুন। তো এই ওষুধগুলোকে আপনারা ব্যবহার করেন? কারণ অস্ট্রেলিয়াতে নাকি সেখানকার হোমিওপ্যাথিক জার্নাল বলছে যে প্রায় 30% মানুষ কিন্তু এই ওষুধ থেকে মানে ভালো হচ্ছেন। সেটা কি ওষুধ? সেটা হচ্ছে এই অরম মেটালিকাম। হ্যাঁ, ওরম মেটালিকাম আগেই বললাম। আচ্ছা। এবং আর আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হচ্ছে সে যা ভাবে তার সবসময় দ্রুত সত্তা চলে আসে, এবং সে হয়তো বলছে আমি সিরাজউদ্দৌলা, আমি রাজা, আসলে তার গভীর মনে যা হতে চেয়েছিল হতে পারেনি। সেক্ষেত্রে আমি একটা মাইজোমেটিক স্টেটের কথা আমি বলেছি, সেখানে আমরা থুজা এবং ওরামেটিক ওয়ান অফ দি মেডিসিন, বাট সেখানে মাইজোমেটিক্যালি তাকে সাইকোটিক বলে আমরা মানি, সেখানে থুজা একটা ভালো মেডিসিন হতে পারে, টিউবারকুলিনাম ভালো মেডিসিন হতে পারে। এবং সেক্ষেত্রে নির্ভর করে সে কোন অবস্থা থেকে, তার বংশগতির ধারায় আছে কিনা, এবং যদি না থাকে বর্তমান কোন অবস্থা থেকে, সে তো হয়তো খুন করে ফেলেছে, কিন্তু খুন করে কাউ বলতে পারেনি, হয়তো সে প্রমাণিত হয়নি, কিন্তু সেই খুনের যন্ত্রণা, সেই আমরা লেডি ম্যাকবেথের কথা জানি যে খুন করে সে বলছে যে সাহিত্যের বাংলা করলে এরকম দাঁড়ায় যে খুন করার পরে তাকে বলেছিল খুন করলে রাজত্ব পেয়ে যাবে, খুন করার পরে বলছে যে আমার হাতে যা গন্ধ লেগেছে রক্তে, সেই গন্ধটা পৃথিবীর সমস্ত সুগন্ধি আমার হাতে দিয়ে দিলে সেটা যাবে না, আমার আরবদের সমস্ত সাগরের জল দিলেও ধোয়া যাবে না। এই যে অনুশোচনা, সেই জায়গাটাই যদি আমরা আসতে পারি, আমরা নেশাগ্রস্ত রোগীদের ক্ষেত্রে তারা নেশা কিছুতেই ছাড়বে না, কিন্তু আমরা তাদের নেশাটা কেন করছে, কেউ বলে মানসিক দুশ্চিন্তা, কেউ প্রেমীনতা, কেউ পারিবারিক গন্ডগোল, দাম্পত্য কলহ, এবং তার স্ত্রী পরক্রিয়া করে বা আবার স্বামী পরক্রিয়া করে বলে তার স্ত্রী আত্মহত্যা করতে চাই। এবং সেই সব প্রবণতাগুলো আমরা যদি সেই পরক্রিয়া কি, কেন, এবং এটা যে একটা দৈহিক ব্যাপার, এটাকে একটা সময় যদি আমরা স্টাইল করে দিতে পারি। আমার এরকম পেশেন্ট আছে তখন প্রাত্যহিক জীবনে তার দাম্পত্য কলহ নিয়ে এসছে আমার কাছে কিছুদিন পরে, এখন তারা খুব সুখী দম্পতি, এখন বয়স হয়ে গেছে, এখন তারা আমার কাছে খুব প্লিজড হয়, স্যার আপনার পরামর্শ সেদিন আজকে আমাদের বেঁচে থাকতে সহযোগিতা করেছে। তাই ডক্টরস আর নট ফর দি মেডিসিন কিপার, ডক্টরস আর পেইন প্রিজার্ভার গাইড। একটা ডাক্তার মানে একটা মন্দির, সেই মন্দিরটা কিরকম না, মন্দির হচ্ছে তার মানুষের। আমার কাছে একটা মুসলিম পেশেন্ট এসছে, সে কিন্তু করছে, তার স্বামী ছিল, তারপর তার স্বামীকে বের করে দেওয়ার পর তার সঙ্গে আমি এমন একটা বিহেভিয়ার করলাম, সে কিন্তু সব গোপন কথাগুলো আমাকে বললো। সেই জন্য ডাক্তারের প্রতি বিশ্বাসযোগ্যতা তৈরি করা, তার ভাষা, তার চরিত্র সব মিলিয়েই কিন্তু একজন পেশেন্ট তার প্রতি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। আর এই বিশ্বাসযোগ্যতা অর্জন না করতে পারলে ডাক্তার শুধুমাত্র ওষুধ দিয়ে একটা পেশেন্টকে ভালো করতে পারবে না, এটা আমার ধারণা। আমাদের সময় তো খুব শেষ হয়ে এসছে, এবার শেষ প্রশ্নটা আমরা করবো ডক্টর মল্লিককে। সেটা হচ্ছে ধরুন ওই প্রদীপের নিচে অন্ধকার বলে একটা কথা আছে। ডাক্তারবাবু, আপনার কাছে আমার যে শেষ প্রশ্ন সেটা হচ্ছে, এতদিন আপনি সাধারণ মানুষ, বিভিন্ন জীবিকার সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদের যে আত্মহত্যার প্রবণতা আছে সে সম্বন্ধে আপনি বললেন, কিন্তু এবার আপনি আমাকে বলুন, এই কয়েকদিন আগেই কিন্তু আমরা সংবাদপত্রে দেখেছি যে ডক্টরদের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা কিন্তু ক্রমাগত বেড়ে যাচ্ছে। ডাক্তারবাবুরা যারা বাঁচাবেন আত্মহত্যা থেকে, তারা নিজেরাই আত্মহত্যা করছেন অসংখ্য, এবং ভারতবর্ষের সেই হার কিন্তু বাড়ছে। এটা কি বলবে? এটা খুব খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে ডাক্তারবাবু আর সমাজের যারা উঁচু স্তরে থাকে তারা ভাবে আমাকে কেউ সলিউশন দেওয়ার মতো কারো যোগ্যতা নেই, এবং সেই যে আত্মগম্ভীরতা, আমি জ্ঞানী, এবং সেই জন্য সে ভাবে আমার বোঝাটাই শেষ বোঝা, এই সেই শেষ বোঝাটাই তার আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ায়। এবং যখন একজন মানুষ, মানে ধরুন আমি আমার ছেলেকে বোঝালাম, আমার ভাইকে বোঝালাম, তা আমাকে বোঝাবে কে? তা আমি একজন জ্ঞানী মানুষ বলে মনে করি, সে যদিও আমার জ্ঞান নেই, মানে কিন্তু সেই প্রেক্ষিতে অন্য লোকের পরামর্শ নেওয়ার মতো যোগ্যতা আমার নেই, সেই জন্য আমাকে আত্মহত্যার দিকে চলে যেতে হয়, এবং আমি কোনোভাবে আশার লোক খুঁজে পাই না। সেই জন্যই এক্ষেত্রে আমি বলবো, আমার যেটুকু অভিজ্ঞতা সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি আত্মকেন্দ্রিক, ব্যক্তিগত মানে অহংকারী, এবং সেই জন্যই আমি ভাবি আমি ছাড়া কেউ নেই, আর সেই আমিত্বই আমাকে আত্মহত্যার প্রবণতার দিকে নিয়ে যায় বলে আমার ধারণা। এটা সেই প্রশ্নটারই একটা অন্য শাখায় যাচ্ছি। আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, মেনে নিচ্ছি। আরেকটা ব্যাপার আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে যারা ডাক্তাররা আত্মহত্যা করছেন তাদের মধ্যে যারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন তাদের সংখ্যাটা কম, কিন্তু যারা ডাক্তারি পড়ছেন তাদের আত্মহত্যার সংখ্যাটা বেশি হচ্ছে। তার অন্যতম কারণ আমার মনে হয়েছে যে পড়াশুনোর যে সিলেবাস সেটা এমন চাপ তৈরি করছে ডাক্তারি ছাত্রদের জন্য, যে ডাক্তারি শিক্ষা ব্যবস্থাটা একটা সাইন্টিফিক হতে হবে। সেই জায়গায় আমরা কিন্তু
এক্সপেরিমেন্ট করতে গিয়ে সিলেবাসটাকে এমন জায়গায় তৈরি করছি যে একটা অন্য স্ট্রিম থেকে, সাধারণ পড়াশোনা থেকে সে ডাক্তারি পড়াশোনা ঢুকবার পর তাকে এত কিছুর মধ্যে চাপিয়ে দেওয়া হলো, সবাই তখন সেটা নিতে পারছেন না। এদিকে কমিটমেন্ট রয়েছে বাড়ির অভিভাবকদের কাছে, কমিটমেন্ট রয়েছে সমাজের কাছে, কমিটমেন্ট রয়েছে বন্ধু বান্ধবদের কাছে, সেই সময়টা তারা কোনো রাস্তা না পেয়ে তারাও আত্মহত্যার দিকে। এটা আপনি ঠিকই বলছেন, অত্যধিক চাপ। আর ডাক্তারি না ওই 4 বছর 5 বছর কোর্সে শেখা যায় না। অ্যাকচুয়ালি আমিও ডাক্তারি সবাই তো ডাক্তারি পাস করে, প্রতিদিন শিখতে হয়, তাই তো। এবং সেই জন্য ওই কোর্সের পাস করাটা, এবং আজকে বর্তমান যে ভারতবর্ষের অবস্থা, কিছু মনে করবেন না কে পাস টাকা দিয়ে ফেল করে দিচ্ছে। এবং একটি খবর আমি দেখলাম, ছাত্রী হলে তাকে নিয়মিত মানে স্যারের কাছে তার দেহদান করতে হয়। তার মানে এই জায়গায় দাঁড়িয়ে যে মেয়েটি একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে সে তো আত্মহত্যা করে বসে। এবং শুধু তাই নয়, এই যে বাস্তব এবং ফেল করিয়ে দেওয়া হয়, এবং এই যে নাম্বারের জন্য টাকা নেওয়া হয়, তো এইসব ব্যাপারগুলো। এবং আমরা যখন একটি ছেলে যখন ডাক্তারি পড়তে আসে, আর একটা ডাক্তারি না ওই কোর্সগুলো মনে রাখার জন্য প্রয়োজন নেই, পরীক্ষায় পাস করা আলাদা জিনিস। আমার স্যার বলতেন যে পরীক্ষায় পাস করার আগে তারপরে লাইসেন্সটা বা তারপরে ডাক্তারি শিখবি। আমি আমার জীবনেও দেখেছি, আমার সঙ্গে অনেক ছাত্র মানে আমার বন্ধুরা ভর্তি হয়েছে, অনেকে পড়াশোনার চাপে ছেড়ে চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সিলেবাস, আমরা যেমন বাচ্চাদের সিলেবাসের কথা বলি আর বড়দের সিলেবাসের কথা বলি না, তো সেই জন্য এইগুলো কিন্তু প্রতি মুহূর্তে শিখতে হয়। এবং এই যে করোনা হলো, কোন সিলেবাসে ছিল, তো সেই ডাক্তাররা তো ট্যালি করলো থাকে। অতএব সিলেবাস দিয়ে একটি ডাক্তার এবং এই পাস ফেলের দিকেও আমাদের নজর দিতে হয়। ভাইবা ইট ডেঞ্জারাস, ভাইবা ডেঞ্জারাসকে যদি পছন্দ না হয় ফেল করিয়ে দেবে। এবং যদি আমার কাছে টিউশনই না পড়ে, এই যে সব ব্যবস্থা, সেই নিয়ে মানুষ যখন তার এখন মুক্তির পথ পায় না, তখন আত্মহত্যা করে বসে। আর সর্বোপরি মানসিক সমাজ ব্যবস্থা এবং আমাদের নৈতিকতাহীন সমাজ এবং আমাদের অর্থলোভী অভিভাবক, অর্থলোভী শিক্ষক, অর্থলোভী সমাজ, এবং আরেকটা লোককে বাদ দিতে পারছি না, এবং আমাদের অর্থলোভী অভিভাবক, অর্থলোভী শিক্ষক, অর্থলোভী সমাজ, এবং আরেকটা লোককে বাদ দিতে পারছি না, সেটা হচ্ছে অর্থলোভী নেতা অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা দেশ চালায় এবং তাদের অনৈতিকতায় মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় বলে আমার ধারণা। তাহলে আমরা এখানে কনক্লুশন এটাই আসতে পারি যে সেই ডারউইনের কথা, অস্তিত্ব রক্ষা শুরু হয়ে যায় একটি শিশু যখন জন্মায়, তখন যে প্রথম কাঁদতে শুরু করে, সে তার অস্তিত্বকে কিন্তু সেটা প্রমাণ করে এবং তার প্রতিবাদটা করে যে আমি লড়াই করতে প্রস্তুত। এই তারা কিন্তু মানে কথা দেয় সেই কান্নার মধ্যে দিয়ে। সেই অস্তিত্ব রক্ষার সংগ্রাম কিন্তু মৃত্যু থাকতে হবে মাঝপথে। হঠাৎ করে সেই উপন্যাসের চলমান, আমি বলি জীবনটা একটা চলমান উপন্যাস, সেটার মাঝখানের অধ্যায় হঠাৎ করে বন্ধ করে দিয়ে পাতাটা উল্টে দিলে কিন্তু গল্পটা পুরো দাঁড়াবে না। সুতরাং পরবর্তী প্রজন্ম এসে যদি বলে কি উপন্যাস এটা রাতদেক আছে আর রাতদেক নেই, সেখানে কি জবাব? আমরা হয়তো চলে যাবো সবাই পৃথিবী থেকে, কিন্তু তো একটা কিছু তো রেখে যেতে হবে পরবর্তী প্রজন্মের জন্য। আমাদের যেতেই হবে, কিন্তু অকালে যাব না। সেটাই স্বাভাবিক যে মৃত্যু আছে সেটাকেই আমরা মেনে নেবো। কেন আমাদের রবীন্দ্রনাথ তো বলে গেছে যে মৃত্যুকে তো তিনি একদম শ্যামের সঙ্গে তুলনা করে দিয়ে গেছেন। যাই হোক, আজকে এই আত্মহত্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটি একটি প্রয়োজনীয় একটি অনুষ্ঠান আপনাদের দিলাম, তাহলে কিন্তু লাইক দেবেন এবং মন্তব্য করবেন এবং অন্যকে শেয়ার করবেন এবং অবশ্যই গ্রাহক হবেন। ডক্টর মল্লিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি আমাদের এতটা সময় দিলেন এই একটি গুরুত্বপূর্ণ আলোচনার জন্য, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।